প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত অনুষ্ঠান দেশের কথা দশের কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নজরুল কবির। দর্শক, প্রতিদিন আমরা যেমনটি বলে থাকি যে আমরা এই অনুষ্ঠানে সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে গত রোববার দুর্নীতি দমন কমিশন দুদক তাদের 2019 সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে জমা দিয়েছেন। এবং সেই দিন দুদকের চেয়ারম্যান জনাব ইকবাল মাহমুদ সাংবাদিকদের কাছে কথা বলেছেন, সংবাদ সম্মেলন করেছেন ভার্চুয়ালি, এবং তিনি সেখানে বেশ কিছু সুপারিশের কথা বলেছেন এবং অনেকগুলো অপ্রিয় সত্য বলেছেন, অকপটভাবে খোলামেলা কথা বলেছেন। তিনি বলেছেন তারা যে কাজ করেছেন তাতে তারা সন্তুষ্ট নন। কেন সন্তুষ্ট নন তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য আমরা আমাদের আলোচনার শিরোনাম ঠিক করেছি অসন্তুষ্ট দুদক। এই অসন্তুষ্ট দুদক বিষয়ে কথা বলার জন্য আজ চারজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডয়েচে ভেলের সংবাদদাতা জ্যেষ্ঠ সাংবাদিক হারুন উর রশিদ, রয়েছেন সাবেক আইজিপি AKM শহীদুল হক, রয়েছেন সাবেক সচিব ও কলাম লেখক আব্দুল লতিফ মণ্ডল, এবং আরও সংযুক্ত রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক সচিব কলাম লেখক, একই সঙ্গে তিনি NBR-এর সাবেক চেয়ারম্যানও ছিলেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশের কথা দশের কথা অনুষ্ঠানে। এই গভীর রাত্রিরে আপনারা আমাদেরকে সময় দিচ্ছেন, কারণ আমরা আসলে সবাই চাই এই সমাজটি দুর্নীতিমুক্ত হয়ে উঠুক। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে তাদের নির্বাচনী ইশতেহারে বলেছিলেন দুর্নীতিকে জিরো টলারেন্স দেখানো হবে। প্রধানমন্ত্রী প্রায়শই এই বিষয়ে কথা বলে থাকেন। দুদক বলছে, অর্থাৎ দুদকের চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন, দেশবাসীকে জানিয়েছেন যে সাজার হার গত 5 বছরে বেড়েছে 37% থেকে 77%। দুদক তারপরে বলছে যে তারা মোটেও সন্তুষ্ট নন এই অগ্রগতিতে। তারা চান শতভাগ দুর্নীতিবাজদের সাজা হবে। প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করার জন্য এখানে সমবেত হয়েছি, এবং এর মধ্যে উল্লেখযোগ্য বেশ কিছু সুপারিশ করেছেন দুদকের চেয়ারম্যান। তিনি 14টি খাতের এবং আরও 9টি ইস্যু ও সেবাভিত্তিক খাতের বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছেন, তিনি সুপারিশ করেছেন তিনি দুর্নীতিমুক্ত করার ক্ষেত্রে। তিনি বলেছেন যে পুরোপুরি দুর্নীতিমুক্ত করা না গেলেও দুর্নীতিবাজদের জন্য খুব কঠিন হয়ে উঠবে যদি সুপারিশগুলো বাস্তবায়ন করা হয়। এর মধ্যে অন্যতম একটি সুপারিশ হচ্ছে, দুদক চেয়ারম্যান মনে করছেন যে সহকারী পুলিশ সুপার বা অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ OC হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাহলে দুর্নীতি অনেকখানি কমে আসবে। এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। শুরুতে একটু আমার খুব সংক্ষেপে হারুন রশিদ আপনার কাছে আসতে চাই। আপনি তো দেখেছেন, শুনেছেন আর ইকবাল মাহমুদের বক্তব্য, আপনার কি মনে হয়? এটা আপনার কাছে আরেকটু বিষয় বলে রাখি, ধন্যবাদ আপনাকে। উনি কিন্তু এখন বিদায়ী, যাওয়ার সময়, তো এই অনুভবগুলো তার হয়েছে যাওয়ার সময়, এই জন্য তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু এই কথাগুলো উনি শুরুতে বললে আরও ভালো করতেন। হয় কি, তাদের মতো মানুষরা যখন কথা বলেন তখন কিন্তু মানুষ এক ধরনের শক্তি অনুভব করে। শক্তিটা কি, যে না তারা চেষ্টা করছেন, এবং তখন কিন্তু সে দুর্নীতির খবর দেয়। কারণ হচ্ছে দুর্নীতি দমন কমিশন কোত্থেকে তথ্য পায়? তারা হচ্ছে সংবাদ মাধ্যমে যে সমস্ত খবর প্রকাশ হয় এবং তাদের নিজস্ব সোর্স রয়েছে, সেগুলো তারা পরে দুর্নীতি দমন কমিশনের কাজের একটি পদ্ধতি আছে, আমি আগে বলি। তারা কিন্তু প্রথমেই মামলা ফাইল করেন না, তারা হচ্ছে প্রাথমিকভাবে এটা অনুসন্ধান করেন। অনুসন্ধান করার পরে যদি তারা দেখেন যে এটি মামলা করার মতো যথেষ্ট উপাদান রয়েছে, তখন তারা মামলা করেন। তারপরে পূর্ণাঙ্গ তদন্ত করেন, চার্জশিট, তারপরে ট্রায়ালের বিষয়টা চলে আসে। তো উনি বলছেন যে 77% এখন শাস্তি পাচ্ছে মামলায়, মানে দ্যাট মিনস এখন আমরা 33% এখনও শাস্তি পাচ্ছে না। এটি বাংলাদেশের টোটাল যে বিভিন্ন মামলার হিসাবে যদি ধরে, এটা অবশ্যই অনেক বড় একটা নাম্বার। কিন্তু উনি যে কথাটা বলছেন যে এই একটি সুপারিশ, যে ASPদের ওসি পদে ASPদের নিয়োগ দিতে হবে, এটি একটি ভালো কথা। কিন্তু এই দুর্নীতি তো শুধু পুলিশ করে না, এটি পুলিশের সদস্য যে দুর্নীতি করে এটা একমাত্র তারা নয়। আপনি যদি দুর্নীতির এই খতিয়ানগুলো দেখেন, যে আপনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ যেটা বলছে, সেটা হচ্ছে যে 1 বছরে 8 থেকে প্রায় 9,000 কোটি টাকা সেবা খাতে মানুষকে সেবা পেতে হলে ঘুষ দিতে হয়। তো সেটা কি শুধু পুলিশ? সুতরাং অন্যান্য খাতেও রয়েছে। আমরা যে আপনি দেখেন যে যে জায়গাগুলো আমাদের বারবার সেবা খাত হিসেবে আসে, সেখানে পুলিশ আছে,
সেখানে ইমিগ্রেশন আছে, সেখানে পাসপোর্ট আছে, সেখানে ভূমি রয়েছে, নানা জায়গা রয়েছে। তো ভূমিতে দুর্নীতি তো আপনার সর্বজন স্বীকৃত, ওখানে নাকি পয়সা ছাড়া আমরা তো, তারপরে আপনি ভূমি কেন বলবেন, আপনি কারাগারে যেটা দেখলাম একজন কারা কর্মকর্তা তো কয়েক কোটি টাকা নিয়ে গ্রেপ্তার হলেন, এবং সর্বশেষ আমরা যেটা দেখলাম যে নিশ্চয়ই অর্থের বিনিময়ে ছাড়া একজন নারীকে একজন কয়েদির কাছে আপনার দেখা করতে দেওয়ার সুযোগ, এটা অর্থ ছাড়া তো দেওয়া হয়নি। শুধু বিষয়টি হচ্ছে সামগ্রিক সামগ্রিক সেই সিস্টেমটা আমরা কোথায়। আমি মনে করি যে দুর্নীতি দমন কমিশন মামলা করবে, দুর্নীতি যারা করেন তাদেরকে ধরবেন, তাদের সক্ষমতা কতখানি আমরা যদি হিসেব করি তারা কতজনকে ধরেছেন। আমি আপনাকে বলি, সর্বশেষ যেটা ছিল যে 21 থেকে 25 জনের একটি তালিকা তারা কিন্তু দেশের বাইরে থেকে নিয়ে এসেছিলেন, যে তাদের মধ্যে কিন্তু 4-5 জন সাবেক এবং বর্তমান সংসদ সদস্যও রয়েছেন। বেগমপাড়ার একটি কথা কিন্তু পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন যে তার ভিতরে মাত্র 4 জন রাজনীতিবিদ, আর 18 না 19 জনের কথা বলছেন তারা সরকারি কর্মকর্তা। তো এই যদি হয় অবস্থা, তাহলে এই যে সাফল্যের খতিয়ান কার বিরুদ্ধে মামলা হয়েছে সেইটা আপনি খেয়াল করেন, যে খুব ইন্টারেস্টিং কেস। কিন্তু আমরাই পুলিশেই ধরি না কেন, পুলিশের নিজস্ব প্রতিবেদন দেখেন যে তাদের যে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় তার কিন্তু ইন্সপেক্টর পর্যন্ত হচ্ছে 90 ভাগ, ইন্সপেক্টর আরও বেশি, আর উপরে কিন্তু আর যায় না। কিন্তু আমরা যেটা জানি, দুর্নীতির সাথে শক্তির একটি যোগাযোগ থাকে সবসময়। শক্তিহীন লোক চুরি করতে পারে একটি বাসার গ্রিল কেটে, কিন্তু করাপশন করতে পারে না। যার শক্তি নেই, যার অ্যাক্সেস নেই, তার পক্ষে কিন্তু করাপশন করা কখনোই সম্ভব নয়। সুতরাং যদি ওই ইন্সপেক্টর দুর্নীতি করেন, তার পেছনে আরেকটি শক্তি রয়েছে। যদি সাব ইন্সপেক্টর দুর্নীতি করেন, তার আগে একটি শক্তি রয়েছে। আপনি শেষ করতে বলছেন, আমি বুঝতে পারছি। চট্টগ্রামের সর্বশেষ ঘটনাটা ধরেন, 6 জন কনস্টেবল, তারা সবাই কনস্টেবল, তারা হচ্ছে একজনকে অপহরণ করে 1,80,000 টাকা মুক্তিপণ আদায় করেছে, এবং তারা চেয়েছিল 10 লাখ। তাদের ভিতরে 2 জনকে, একজন হচ্ছে পুলিশ কমিশনারের বডিগার্ড, আর একজন হচ্ছেন চট্টগ্রাম যে ডিবি রয়েছে তার দক্ষিণের যিনি ডিসিডিবি অর্থাৎ উপপুলিশ কমিশনার, তার বডিগার্ড। এখন বিষয়টি আপনি সূত্র মেলান, হয়তো বা আরও মেলাতে পারবো। ধন্যবাদ জনাব হারুনুর রশিদ। আসতে চাই পুলিশের সাবেক প্রধান AKM শহীদুল হক আপনার কাছে। শুনছিলেন সাংবাদিক হারুনুর রশিদের কথা। আজকে আমরা যতটুকু দেখেছি যে 2টি মামলায় হাইকোর্টের একটি বেঞ্চ 2 ধরনের মন্তব্য করেছে আজকে দুদক নিয়ে। দুর্নীতি দমন কমিশনকে তারা বলেছেন যে দন্তহীন বাঘ হলে চলবে না, একই সঙ্গে বলেছেন যে দুর্নীতির অভিযোগ থাকলে মন্ত্রী এমপিদেরও যেন কোনো ছাড় দেওয়া না হয়। একজন বিরোধী দলের একজন সাংসদের আগাম জামিন শুনানিতে এ ধরনের মন্তব্য করা হয়েছে। আরেকটি মন্তব্য করা হয়েছে সুইস ব্যাংক সহ বিদেশি ব্যাংক থেকে পাচার হওয়া টাকা অবিলম্বে ফেরত আনতে যেই রিট পিটিশন করা হয়েছে তার শুনানির ক্ষেত্রে আপনার কাছে সরাসরি যে প্রশ্নটি করতে চাই, যে দুদকের পক্ষ থেকে আমরা জানি যে যেই কথাগুলো, যে সুপারিশগুলো করা হয়েছে, যে পুলিশ সংস্কার বলে একটি কমিশন গঠন করা হয়েছিল এই দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে, তাদের সুপারিশ অনুযায়ী অনেকখানি কাজ হবে বলে আমরা শুনেছিলাম। আপনার মন্তব্য জানতে চাচ্ছি। জনাব শহীদুল হক। আপনাকে ধন্যবাদ। জি, এখানে উনি তো বেশ বিস্তারিত কথা বললেন যে দুর্নীতি, দুর্নীতি একটা সংস্থা করে না, সমাজকে কোনো একটা নিজের সমাজ থেকে বিচ্ছিন্ন ভাবে ভেবে কোনো লাভ নেই। কারণ সমাজের যে সমস্ত সোশ্যাল এন্টিটি গুলি আছে, ফ্যাক্টর গুলি আছে, একটা আরেকটাকে কিন্তু ইনফ্লুয়েন্স করে। যদি আপনি যদি সার্বিকভাবে পুরা সমাজকে নিয়ে না চিন্তা করেন, যদি একটি সংস্থা নিয়ে চিন্তা করেন বা 2টি সংস্থা নিয়ে চিন্তা করেন, রেজাল্ট কিন্তু ভালো হবে না। এখন পুলিশের যে ওই এএসপি বা এডিশনাল এসপি কে ওসি করতে বলছে, এই ব্যাপারটা আমি একটু কথা বলতে চাই, তারপর আপনার প্রশ্নে আমি জবাব দেবো। এখন দেখেন, এই বিষয়গুলি আমি যেটা বললাম যে সার্বিকভাবে চিন্তা করতে হবে। হঠাৎ করে একটা সুপারিশ করে হঠাৎ করে যদি গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু আমার এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। এখন আপনার থানার ওসি যদি আমি এএসপি কে থানার ওসি বানাই, এডিশনাল এসপি কে থানার ওসি বানাই, সেখানে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু গ্যারান্টি নাই। কিন্তু আমরা কিন্তু মডেল থানা করেছি, আমাদের যে সমস্ত ইউএনডিপি প্রজেক্ট ছিল সেই প্রজেক্টের তাদের সুপারিশে কারণে মডেল থানা করেছি, এবং মডেল থানা কিন্তু আমরা এএসপিও দিয়েছি। কিন্তু মডেল থানা কেন করা? একটা থানা মডেল হবে, তার সেবা প্রদানের মডেল হবে, তার আচরণের মডেল হবে, তার কর্মকাণ্ডের মডেল হবে, এবং সেটা দেখে অন্য গুলি সেগুলো অনুসরণ করবে। কিন্তু সেটা কি আমরা করতে পেরেছি? সেটা
বাংলাদেশে এরকম মডেল পাইলট বহু কিছু হয়, ওই মডেলই থেকে যে পাইলটই থেকে ওইটাকে অনুসরণ করে নতুন করে আবার যে এটার এক্সপানশন হবে সেটা আমরা কিন্তু খুব কমই দেখেছি। এখন আমাদের এখানে পুলিশের সাব ইন্সপেক্টর যারা, তারা প্রমোশন ইন্সপেক্টর হয়, তারা থানা ওসি হয়, এবং সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর এরা কিন্তু মেইন এক্সিকিউটিভ অফিসার। আইনের প্রয়োগটা কিন্তু তারাই করে, আইনের প্রয়োগ তারা করে, এবং একজন সাব ইন্সপেক্টরের স্বপ্ন থাকে সে ইন্সপেক্টর হবে, সে থানা ওসি হবে। এখন যদি আপনি এএসপি দিয়ে দেন তাহলে তাদের স্বপ্ন কিন্তু ভঙ্গ হয়ে যাবে। তাহলে এই যে ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর, তাদের প্রমোশনটা রুদ্ধ হয়ে যাবে, তাদের মধ্যে একটা হতাশা সৃষ্টি হবে। পুলিশ বাহিনীতে সেই জিনিসটাও বিবেক ফ্যাক্টর অনেকের সাথে ব্যালেন্স করে, সম্পর্ক তৈরি করে, যোগ বিয়োগ করে তাকে চলতে হয়। পলিটিক্যাল ফোর্স বলেন, বিভিন্ন বলেন, কমিউনিটি বলেন, সকলের সাথে করতে হয়। কিন্তু একজন বিসিএস অফিসার আইনের বসাই দেই, তার যদি ওদের দক্ষতা না থাকে, এক্সপিরিয়েন্স না থাকে, সে ওই সিচুয়েশনে কতটুকু কাজ করতে পারবে, কতটুকু সফলতা আসবে সেটাও আনতে হবে। যদিও আমরা মনে করি যে ডাইরেক্ট অফিস এসপি এবং একজন ইন্সপেক্টরের মধ্যে তার চিন্তা চেতনা, তার সবকিছু অনেক পার্থক্য থাকবে, কিন্তু পার্থক্য থাকলেও কিন্তু তাকে যে দায়িত্বটা দেওয়া হবে সেখানে যদি আপনি এক্সপিরিয়েন্স দেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। আমি যখন পুলিশ প্রধান ছিলাম আমি জিনিসটা ফিল করেছি। আমি বাংলাদেশে কয়েকটি থানায় এডিশনাল এসপি কে ওসি করার জন্য আমরা একটা প্রস্তাব রেখেছি এবং এটা গভর্নমেন্টের কাছে মঞ্জুরিও আনছি। ঢাকা শহরে 4-5টা, রমনা থানা, গুলশান থানা, বনানী থানা, উত্তরা থানা, ধানমন্ডি থানা, এই কয়েকটা থানাকে আমি বলছি এডিশনাল এসপি থাকবে। এসপিরা তো নতুন নবীশ তারা পারবে না, এডিশনাল এসপি ম্যাচিউর তারা পারবে। এবং প্রত্যেকটা বড় বড় জেলার যে কোতোয়ালি থানা যেগুলি, সেখানে বলছিলাম যে এডিশনাল থাকবে। মানে এখানে দুদকের চেয়ারম্যানকে গণমাধ্যম কর্মীরাই প্রস্তুতি করেছিলেন যে আপনি যে কথাগুলো বলছিলেন যে এই ধরনের একটি বিভ্রান্তির তৈরি হতে পারে এবং সেখানে হীনমন্যতা বোধ জাগ্রত হতে পারে। তখন তিনি বলেছিলেন তার জবাবে যে বিভিন্ন উপজেলায় তো সিভিল সার্ভিসের কর্মকর্তারাই কাজ করছেন, তাহলে পুলিশে নয় কেন? না, ও সিভিল সার্ভিসের কর্মকর্তা করছে, তাদের কাছে তো এরকম সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর এরকম নাই তো তাদের কাছে। তাদের কয়জন থাকে, তাদের সবাই তো বিসিএস অফিসার। একজন ইউএনও থাকে, ইউএনও আন্ডারে রেসিডেন্ট থাকে, বা একজন রেজিস্ট্রিং কমিশনার থাকে, 2-4 জন, 2-1 জন, এই তো, এত তো থাকে না। কাজে আমরা এক্সিকিউটিভ অফিসার মনে রাখতে হবে, সাব ইন্সপেক্টর তারা এক্সিকিউটিভ অফিসার, তারা এক্সিকিউশন করে আইনে, তারা কিন্তু এক্সিকিউশন অফিসার। কিন্তু সেই এক্সিকিউটিভ অফিসারদের মধ্যে হতাশা আসতে কিন্তু সেটা ফল কিন্তু ভালো হওয়ার কথা। যেটা বলতেছিলাম, এই যে গ্রেটার ডিস্ট্রিক্ট গুলি, কোতোয়ালি থানা কবে 80টা থানায় এডিশনাল এসপি হবে। এইটা যখন গভর্নমেন্টের স্যাংশন আসে পড়লো, তখন তোকে ব্যাপকভাবে এটা ছড়ায় পড়লো, এই ওদের মধ্যে থেকে ক্ষোভ সৃষ্টি হলো। তারপর সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার আলাপ করে আমাকে বললো যে আজিজ সাহেব এটা বন্ধ রাখেন, এটা আবার দেন না। দিস ইজ দ্য রিয়েলিটি অন দ্য গ্রাউন্ড, আপনাকে বুঝতে হবে। কাজে আমাদের সার্বিক চিন্তা করতে হবে। এখন আমি দুর্নীতি বন্ধ, সার্ভিসে যদি কোয়ালিটি সার্ভিস আমরা দিতে চান, একজন এএসপি যে 2-3টা থানার যে সাইকেল এসপি থাকবে, 2-3 থানার এসপি থাকে, তার কিন্তু অনেক কিছু করা আছে। এই সাইকেল এসপি যখন থানা যায় তখন সে কিন্তু থানা ওসি ক্ষমতা, হি ক্যান এক্সারসাইজ দ্য পাওয়ার অফ দ্য ওসি অ্যাজ পার সিআরপিসি করতে পারে। এবং থানায় যা হয়, একটা জিডি হলে তার কপি যাবে সাইকেল এসপির অফিসে, একটা মামলা হলে তার কপি যাবে সাইকেল এসপি, সে ইনভেস্টিগেশন করতে পারে, সুপারভিশন করতে পারে, গাইড করতে পারে। যদি সাইকেল এসপি ইন্টারেস্টেড হয় এবং সে যদি তার কাজটা ঠিক মতো করে এবং এসপি যদি তাকে সাপোর্ট দেয়, তাহলে কিন্তু সে ওই ওসি হওয়ার দরকার নাই। তাকে সাইকেল এসপি, সাইকেল এসপি যথেষ্ট এখতিয়ার আছে, তার অথরিটি আছে, তার পাওয়ার আছে থানাকে কন্ট্রোল করা এবং তাদের থানার কাজ করে মান বাড়ানো, দুর্নীতি বন্ধ করা, মানুষের সাথে সুসম্পর্ক, সেটা কিন্তু সে করতে পারে। কিন্তু থানা ওসি দিলেই যে সে করে ফেলবে আর সাইকেল এসপি হিসাবে বা এডিশনাল এসপি হিসাবে পারবে না, তা না। এবং ডাইরেক্ট অফিসার, বিসিএস অফিসার, এটা এখানে সারারা আছে, আগে এএসপি না হয়তো এসপি করার জন্য, ওসি করার জন্য না, 4 বছর 5 বছর পরে সে এসপি হইতো। একজন ম্যাজিস্ট্রেট, একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার হইতো, সে 5 বছর পর ডিসি হইতো। তাদেরকে তৈরি করা হয় উপরে দেওয়ার জন্য। এখন যদি তাকে নিচে দিকে দেন তাহলে তো হতাশা হয়ে আসবে। এরপরে অনেকে যারা উপরে উঠতে চায় তারা পুলিশই আসবে না, বিসিএস তখন তারা অপশনে পুলিশ অপশন দিবেই না।
ধন্যবাদ ধন্যবাদ জনাব শহীদুল হক। তবে একই সঙ্গে কিন্তু এইটি হচ্ছে তার যেই জায়গা থেকে এই সুপারিশটা এসছে, গণমাধ্যমে এটা হাইলাইট করা হয়েছে। তিনি কিন্তু আসলে বলেছিলেন যে স্থায়ী সিভিল সার্ভিস সংস্কার কমিশন গঠনের প্রস্তাব করেছেন, এবং সেখানে আরও অনেকগুলো সেবা খাতের সংস্কারের প্রশ্নে তিনি কথা বলেছেন। আয়কর, কাস্টমস, ভ্যাট সংক্রান্ত বিষয়গুলিও যুক্ত, অর্থাৎ যে সমস্ত সেবা খাতে দুর্নীতির সুযোগটা একটু বেশি থাকছে সেগুলো সংস্কারের ব্যাপারে কথা বলেছেন। এবং এই যে স্থানীয় সিভিল সার্ভিস সংস্কার কমিশনটি একটি স্থায়ী রূপ দেওয়ার কথা তিনি বলেছেন। আমরা একটু শুনতে চাই জনাব আব্দুল লতিফ মণ্ডল, আপনার ভাষ্য। আপনি দীর্ঘদিন যাবৎ প্রশাসনে ছিলেন, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আপনার অন্যরকম। আপনার কাছ থেকে জানতে চাই, কারণ কিছুক্ষণ আগে হারুন রশিদ যে কথাটি বলছিলেন যে সুইস ব্যাংকের যেই টাকার কথা আমরা শুনেছি যে পাচার হওয়ার ক্ষেত্রে, সেখানে দেখা গেছে, খোঁজ নিয়ে জানা গেছে যে রাজনীতিবিদের চেয়ে আমলাদের একটি বড় অংশ সেখানে রয়েছে। জি, কানাডাতে। ধন্যবাদ। আমি আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটি কথা বলবো। জি। সেটি হচ্ছে, বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো আইন প্রণীত হয়েছে এবং তার মধ্যে সবচেয়ে ভালো আইনের একটি হচ্ছে দুর্নীতি দমন কমিশন আইন 2004। এই আইনটির একটা বিশেষ কতগুলো বৈশিষ্ট্য আছে। এবং স্যার আপনি যদি স্যার একটু থামাচ্ছি, আপনার মুখটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি না, একটু পেছন দিকে যদি বসেন। হ্যাঁ, ঠিক আছে। জি জি, ক্যামেরা উঁচু করতে হবে। জি। আচ্ছা, এটি এই আইনটির বিশেষ বৈশিষ্ট্যগুলো অনেকটা আমাদের বিচার বিভাগীয় বৈশিষ্ট্যগুলোর প্রতিফলন ঘটেছে। যেমন 1 নম্বর, এই আইনটিতে বলা হয়েছে এটা হবে স্বাধীন এবং নিরপেক্ষ, এবং এখানকার যারা কমিশনার থাকবেন তারা স্বাধীনভাবে কাজ করবেন। যেমন সংবিধানে বলা আছে যে প্রত্যেক বিচারকই স্বাধীন, তিনি ফার্স্ট ক্লাসে হন বা তার উপরে হন। তারপরে এখানে একটা নিজস্ব প্রসিকিউশন আছে, এবং এরা কোনো ভাড়াটিয়া উকিল দ্বারা করে না। এবং এখানে আপনার যে এখানে যেমন একটা ব্যাপার বলা আছে, সেটা হচ্ছে যে এরা বিচারকের দায়িত্ব পালন করতে পারে, অর্থাৎ বিশেষ বিশেষ ক্ষেত্রে তাদেরকে আপনার অ্যারেস্ট করার ক্ষমতা দেওয়া হয়েছে, এবং তারা সাক্ষীগণকে সামন করতে পারে এবং শপথ গ্রহণ করে। জি স্যার, আমরা দ্রুত করে এই আইনি কাঠামোটা জানি স্যার। আপনি স্যার আবারও একটু পেছনে যেতে হবে স্যার, আপনাকে পুরোপুরি দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি। আপনি যে প্রশ্নটা করেছেন, আমি প্রথমে যাব শহীদুল হক সাহেব যে কথাটা বললেন। আপনাদের অনেকেরই মনে আছে, যখন গত কেয়ারটেকারের সময় একটি কিন্তু মুভ এসেছিল যে বিসিএস ক্যাডারের পুলিশ অফিসারদেরকে থানায় থানায় দেওয়া হবে, এটা পাইলট প্রজেক্ট হিসাবে। জি। এটি সরকার কেন পুলিশের উচ্চ মহল থেকে এটাতে সাপোর্ট ছিল। জি। এবং সরকার উদ্যোগ নিয়েছিল, কিন্তু বিশেষ করে থানা পর্যায়ে এটা একটা বিরোধিতা করায়, বিশেষ করে ইন্সপেক্টরগণ, এটা মোটামুটি থেমে গেছে। কিন্তু আমি মনে করি এটা ক্রমান্বয়ে এটা বাস্তবায়ন করলে আমার মনে হয় দেশের জন্য মঙ্গল হবে। এটা যদি আমরা একবারে না, আমি বলছি পর্যায়ক্রমে, এবং যারা র্যাঙ্ক থেকে আসবে অর্থাৎ নিচের দিক থেকে আসবে, একটা সার্টেন পার্সেন্টেজ বা তাদের জন্য রেখে দেবো। এটা সব সার্ভিসেই আছে, সব সার্ভিস, অ্যাডমিনিস্ট্রেশনে আছে, ফরেন সার্ভিসে আছে, কাস্টমসে আছে। যেমন 66-33 করা যেতে পারে। 66% হবে ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট, আর 33% আসবে ফ্রম অ্যামং দি এএসআই বা এসআইদের মধ্যে থেকে। কাজে এটা আমার মনে হয় একদিক দিয়ে ভালো হবে। আর যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে, দ্বিতীয় প্রশ্নটা কি বললেন? সেটি বলছিলাম যে দুর্নীতির ক্ষেত্রে আমরা দেখেছি কানাডা থেকে যে তালিকাটি পাওয়া গিয়েছিল, সেখানে কানাডায় পাচারকৃত টাকার মধ্যে রাজনীতিবিদের চেয়ে আমলা ব্যবসায়ীদের সংখ্যা অনেক বেশি। 28 জন। এটা পররাষ্ট্রমন্ত্রী দেখেন, এটা এই তালিকা নিয়েও কিছুটা প্রশ্ন আছে। এটা একেবারে যে সম্পূর্ণ এটা নিয়ে কথাবার্তা হয়েছে, অনেক লেখালেখি হয়েছে। শুধু আমরা যে আছে তা না, এখানে ফরেন আপনার রাজনীতিবিদরা আছেন, রাজনীতিবিদরাও আছেন, তারপরে গার্মেন্টস এর মালিক আছেন, জি জি, অনেকেই আছেন। কাজেই
আপনি যেটা বলছেন যে 80% বা 70% গভর্নমেন্ট সার্ভেন্ট, আমি বলছি না যে নেই, তবে এটা নিয়ে আরো কিন্তু পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, এটা কোনো ফাইনাল কিন্তু রেজাল্ট পাওয়া যায়নি। ধন্যবাদ আব্দুল লতিফ মন্ডল। আবারও আসবো আপনার কাছে। মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে আসতে চাই। রাজস্ব ও খাতের ব্যাপারে অনেকগুলো সংস্কারমূলক কাজ, অনেকগুলো ইতিবাচক উদ্যোগ আপনার সময় আপনার নেতৃত্বে হয়েছিল। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, দুদক তো অসন্তুষ্ট এবং তারা বলছে তারা সন্তুষ্ট হতে চায়, প্রতিবন্ধকগুলো কোথায় আপনার চোখে পড়ে কি? ধন্যবাদ। ইকবাল মাহমুদ আমার ব্যাচমেট, জি এবং প্রথম থেকেই কিন্তু আমাদের সাথে, বিশেষ করে আমাদের অনেকের সাথে সেই বিষয়গুলো বুঝবার চেষ্টা করেছে যে কেন কোথায় এই সমস্যাগুলো হচ্ছে। কাস্টমস ট্যাক্সেশন ডিপার্টমেন্টে সেবা এবং তাদের যে প্রায়োগিক যে ক্ষমতা, যে পরিবেশ, সেটি ব্রিটিশ আমল থেকেই আসলে একটু অন্য ধরনের, জটিল টাইপের। কেননা ব্রিটিশ আমলে 1924 সালে যখন প্রথম ইনকাম ট্যাক্স আইনটি প্রবর্তিত হয় বা অফিসিয়ালি চলে আসে, সেটি ছিল একটি ঔপনিবেশিক আমলের, এবং দৃষ্টিভঙ্গিটা ছিল তোমার আয় হোক আর না হোক তুমি আমাকে খাজনা দেবে, মানে রাজস্ব দেবে। এটা ছিল আর কি। সেই দৃষ্টিভঙ্গির থেকেই বানানো যে আইন এবং সেটা প্রয়োগ যে করবে তারও নিজস্ব সীমাবদ্ধতা ছিল। 1947 সাল পর্যন্ত কিন্তু ইনকাম ট্যাক্স বা ওই ডিপার্টমেন্টের লোকেরা তারা যে আয় করত, যে এনফোর্স তারা করতো, তার একটা অংশ তারা কমিশন হিসেবে পেত কাজের এই হিসেবে, এবং তাদের বেতনের কাঠামো এবং এগুলো আলাদাই ছিল। যার জন্য এই যে কমিশনার শব্দটাও আপনার কিন্তু আসছে, অ্যান অফিসার হু গেটস কমিশন, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এটা আসছে। এটা তাদের একটা নির্দিষ্ট নিয়ম কানুন ছিল। ব্যাপারটা হচ্ছে 1947 সালের পর ভারতীয় প্রজাতন্ত্র এবং তদানীন্তন পাকিস্তান, তারা এইটাকে একটা পুরোপুরি একটা সরকারি অফিস বানিয়ে ফেলছে, কাস্টমস ট্যাক্সেশন ডিপার্টমেন্টকে। আমরা কিছুক্ষণ আগে যে দুদকের কথা বলছি, দুদক যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হয় তাহলে ইকবাল মাহমুদকে এই আসরক্তর সময় এই কথা বলে যেতে হতো না। সে কিন্তু প্রথম থেকেই বা তারা সবাই ভাবেই কাজগুলো করতে পারত। এখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সরকারি হয়ে যাওয়া অথবা সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করা, আইন কানুন তৈরি করা, দুদকের যে আইনটি, যেমন লতিফ স্যার বললেন আর কি, আইনটা কিন্তু অত্যন্ত শক্তিশালী, কিন্তু তার ভিতরে আবার এমন এমন প্রভিশন আছে যেটা দিয়ে ওই দুদক শুধু নকদন্তহীন না, শুধু তার কিছু করার কিছু নাই, এই টাইপের অবস্থা থাকে। তো যাই হোক, তো আমি যেটা বলছিলাম, কাস্টমস ট্যাক্সেশন ডিপার্টমেন্টটা 47 সালের পরে ভারতীয় প্রজাতন্ত্র বা পাকিস্তান তারা কিন্তু এটাকে পুরোপুরি একটা সরকারি স্কেলের ভিতরে বেতন, সরকারি নিয়মের ভিতরে তার পদায়ন, সবকিছুই করার ফলে হয়েছে কি যে অর্থনীতি বেড়েছে, অর্থনীতির আকার বেড়েছে। যেমন আমার বাংলাদেশেই বলি, 80 সালে পর্যন্ত আমার অর্থনীতির যে আকার ছিল, যে ব্যাপ্তি ছিল, 90 দশকে এসে কিন্তু আমাদের অর্থনীতি বিরাট ভাবে ব্যাপকভাবে বেড়েছে। জি কিন্তু সেই অর্থে কিন্তু এনবিআর এর লোকবল, তার কর্মকাঠামো, তার সেগুলোর কিন্তু সংস্কারটা হয় নাই। না হওয়াতে আমরা 1991 সালের যে ভ্যাট আইনটা করলাম, এইটা কিন্তু দেখা গেল যে ভ্যাট আইন যখন যা করেছিলাম, দোকানদারের যা সংখ্যা, বিক্রেতার যে সংখ্যা, তার সাথে পরবর্তীকালে এত হু হু করে বেড়ে গেছে, আমার আইন কিন্তু ওইটার সাথে পারেনি আর কি। অর্থাৎ এখানে আইনের এবং এনবিআর এর নিজস্ব সক্ষমতা, দক্ষতার ব্যাপারে যেটা আছে, আর অন দ্য আদার হ্যান্ড আমাদের ইকোনমি হঠাৎ করে বড় হয়েছে। হঠাৎ করে বড় হওয়াতে তারা ঠিক এই সাথে ঠিক অ্যাডজাস্টমেন্টে তারা যেতে পারেনি। সেই জন্য এখানে দুর্নীতির চাইতে আমি মনে করি যে যেটা হয়ে থাকে, সেবা দিতে পারা বা তার সাথে সৎ করদাতার উপরেই দেখা যাচ্ছে যে সবাই ঝাঁপিয়ে পড়ছে, যে কর দেয় দেখা যাচ্ছে তার উপরেই যে সব আইনের প্রয়োগ হচ্ছে, আর যে ফাঁকি দিচ্ছে সে তো চলে যাচ্ছে। এইরকম একটা অবস্থায় দুর্নীতি দমন কমিশন, আমি এটা বলতে পারি, তারা অনেকগুলো সংস্কারের কথা তারা এনবিআর এর কাছে এই যে মধ্যবর্তী সময়েও তারা এনবিআর এর কাছে তারা লিখিতভাবে দিয়েছিল, এবং সেগুলো এনবিআরও কিছু কিছু চেষ্টা করছে, কিন্তু সেখানে সবকিছু আটকে গিয়েছে ওর ওই যে অনলাইন করা, বা যেখানে মানে কর দাতার সাথে কর গ্রহীতার বা দাতা বা গ্রহীতার মধ্যে দূরত্বটা যেন বাড়ে, মানে অর্থাৎ দেখা দেখি হওয়ার দরকার নেই, দেখা দেখি হলেই কিন্তু সমস্যাটা হয়, জি ওই নানান ধরনের মোলামলির সমস্যা হয়, ফাঁকি দেওয়ার ব্যাপারগুলো আসে। তো সেই জন্য করের সংস্কার, এই অনলাইন করা এবং এই সংস্কারগুলো করা সম্ভব হলে আমি মনে করি যে এই দুর্নীতির বিষয়গুলো কমিয়ে আনা তার সম্ভব মানে হবে।
তার তার অনেক ধন্যবাদ জনাব আব্দুল মজিদ। তার মানে আসলে দুর্নীতি মুক্ত করতে হলে আমাদের শুধুমাত্র পুলিশের এএসপি থেকে নিয়োগ দিলেই হচ্ছে না, সমাজের প্রত্যেকটা জায়গাতেই আসলে সংস্কারের প্রয়োজন। একই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছেন দুদকের পক্ষ থেকে, সেটি বলা হয়েছে দীর্ঘমেয়াদী নৈতিকতার বিকাশের জন্য স্কাউট, গার্লস গাইড সহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে কাজে লাগাতে সরকারকে অনুরোধ জানানো হয়েছে, সুপারিশ করা হয়েছে। আমাদের সময় বিরতির সময় এসছে, সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা করছিলেন। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, যে আমরা চেষ্টা করব বুঝতে বিরতি থেকে এসে যে এই অসন্তুষ্ট দুদককে যেন আর অসন্তুষ্ট হতে না হয়, সেই ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার। আমরা হারুনুর রশিদ আপনার কাছে একটু আসতে চাই যে এই সুপারিশের মধ্যে কিন্তু অনেকগুলো জায়গায় আত্মসমালোচনার পাশাপাশি কিছু জায়গায় কিন্তু একটু ইঙ্গিতপূর্ণভাবেও বলেছেন আমার দুদকের চেয়ারম্যান। তিনি বলেছেন যে এর আগেও 2016 সালেও তারা বেশ কিছু সুপারিশ দিয়েছিলেন, কিন্তু এই সুপারিশগুলো সুপারিশের জায়গায় থাকছে, কারণ এই বিষয়গুলো যাদের বাস্তবায়ন করার কথা তারা সেটাতে খুব একটা গা লাগাচ্ছেন না। সেই ক্ষেত্রে তিনি এইবার আরও সুনির্দিষ্ট করেছেন, বলেছেন যে মন্ত্রী পরিষদ বিভাগ যেহেতু দুদক এবং আন্তঃমন্ত্রণালয় সংক্রান্ত কাজগুলি সমন্বয় করে, তারা যদি উদ্যোগ নেয় তাহলে দুর্নীতি হয়তো পুরোপুরি বন্ধ হবে না, কিন্তু কিছু কঠিন জায়গা হবে। এই জাতীয় সুপারিশগুলো বাস্তবায়নের ক্ষেত্রেও কি কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? আচ্ছা, এই যে সুপারিশের কথা বলছেন, আপনি যদি দুদকের আরও কিছু দেখেন, তারা কিন্তু গত কয়েক বছর ধরে মন্ত্রণালয় ধরে ধরে তারা কিছু সুপারিশ দেন। রেল মন্ত্রণালয় ধরেন, বিভিন্ন মন্ত্রণালয় ধরে ধরে তারা ফাইন্ড আউট করার চেষ্টা করেছেন যে কোন কোন খাতগুলোতে দুর্নীতির সুযোগ আছে, এবং সরাসরি দুদকের একজন কমিশনার ওখানে যেতেন দেখা করে, তারপরে তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রী বা দায়িত্বশীল যারা তাদের সাথে দেখা করে এটা হ্যান্ড ওভার করতেন, তারা ব্রিফিং করতেন, এবং ব্রিফিং করার পর ওই জায়গাগুলো তারা দেখতেন এবং কথা হতো, এবং তারাও তখন বলতেন যে হ্যাঁ আমরাও চেষ্টা করব। কিন্তু এই যে আপনি একটু আগেই কিন্তু বলছিলেন যে এই সুপারিশে আরও আছে যে নৈতিকতার শিক্ষা কিভাবে দেয়া যায়, গার্লস গাইড কিভাবে, এগুলা বিভিন্ন জিনিস। এই কথাগুলো তো নতুন কোনো কথা না, এগুলো কোনো পুরনো কথা। তো এই সুপারিশগুলো বাস্তবায়ন বা এগুলো কাজে লাগানো, এইটা তো আসলে নতুন করে আলাপ করার কোনো দরকার নেই। রাষ্ট্রের চরিত্রটি কেমন হবে এটি হচ্ছে ভাবার বিষয়, হচ্ছে সবার আগে। আমরা ধরেন এত কথা বলছি যে কিন্তু ধরছি কজনকে? আপনি যে কোনো দুর্নীতি তো একটি অপরাধ নাকি? অপরাধ তো। তো দুর্নীতির শাস্তি যদি দৃষ্টান্তমূলক হয়, যদি সত্যিকার অর্থই হয়, তাহলে দুর্নীতি কমে আসবে। পৃথিবীতে কোনো অপরাধী নির্মূল করা সম্ভব না। মানুষের ভেতরেই অপরাধ একটি মন রয়েছে। তো এখন এগুলো, এই যে সমন্বয়, এই যে বাস্তবায়ন, এগুলো তো বহু পুরনো কথা। আপনার দুর্নীতি দমন ব্যুরো থেকে কমিশন হলো, কমিশন এটা কাজ করছে, আপনি সবই দেখছেন। কিন্তু মানে আমি জায়গাটা দেখাই যে আপনি যদি ডিআইজি মিজান সাহেবের কথা ধরেন, যিনি এখন কারাগারে আছেন, তো তার সাথে করাপশনে কে জড়ালো? দুদকেরই একজন কর্মকর্তা। তো সেই জিনিসটা দুদক কখন ধরলো? যখন সংবাদ মাধ্যমে এই খবরটি প্রকাশ পেল। তো দুদকের নিজস্ব মেকানিজম কেন নাই যে আমি সারা দেশ তো সাফ করব? তো দুদকের নিজের জায়গাটি সাফ করার জন্য নিজস্ব মেকানিজম নাই কেন? আপনি খুব ভালোভাবে বুঝেন এটা। আমি বারবারই বলছি যে সংবাদ মাধ্যমে যদি এটা প্রকাশ না হতো, আমি প্রশ্ন রাখতে পারি দুদক কি তাকে ধরতো? তো এই কি একটাই কেস আপনি মনে করেন? সুতরাং জায়গাগুলো কিন্তু খুব স্পষ্ট। আমি বারবারই বলছি যে সিস্টেমটাকেই এর ভিতরে করাপশন রয়ে গেছে। রাষ্ট্রের চরিত্র যেখানে, সেখানেই এই করাপশনটা রয়ে গেছে। এখন আপনি বলেন, ধরেন যে পুলিশে যে জিনিসটা, এখানে কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে। আপনি দেখেন যে মাদকের বিরুদ্ধে তাদের একটা কঠোর অবস্থান কিন্তু পুলিশ এখন চলছে। বারবারই বলা হচ্ছে, পুলিশের আইজিপি মহোদয় বলেছেন, যাদের অসৎ হওয়ার কথা বা অসততা করবে তাদের পুলিশে থাকার দরকার নেই। ভেরি গুড ইনিশিয়েটিভ। কিন্তু পুলিশের নিজস্ব কি মেকানিজম আছে যেটাকে প্রোটেক্ট করার? দুর্নীতি দমন কমিশন বাইরে থেকে ধরবে, কিন্তু আমি তখন কিন্তু জানতে চেয়েছিলাম যে তাহলে কি আপনারা দুদককে তথ্য দেবেন? মানে দুদকের আইনে যত ক্ষমতাই দেওয়া হোক, যেমন কিছুটা একজন বলছিলেন যে আবার অন্য কিছু আইন এবার ধরেন দুদক এখন এই যে আপনার সরকারি কর্মকর্তাদের চাইলেই ধরতে পারে। সর্বোচ্চ আদালত বলল যে মন্ত্রী, এমপি এদেরকে ধরেন, কিন্তু দুদকের সেই ক্যাপাসিটি রয়েছে? আপনি বাংলাদেশে, আমি খুব উদাহরণ দিই, এই যে পাপুল, যিনি কুয়েতে এখন গ্রেপ্তার হয়ে তার সাজা হলো, পাপুলের এই করাপশন, মানব পাচার, এগুলো নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে অনেক আগে থেকে লেখালেখি হচ্ছে।
অনেক আগে থেকে লেখালেখি হচ্ছে। যখন কুয়েতে গিয়ে তিনি ধরা পড়লেন, বিচার হলো, তারপরে কিন্তু অ্যান্টি কারাপশন কমিশন মামলা করলো। এই দুদিন আগেও তো জানতে চেয়েছিলাম। তারা বলে যে পত্রিকার খবরের ভিত্তিতে তো আমরা কাজ করতে পারি না। নিশ্চয়ই করবেন না, কিন্তু পত্রিকায় খবর আসার আগে এই তথ্যভিত্তিক তাদেরকে আটকান না কেন? মানে করাপশন হয়ে যাওয়ার পর, দেশের বাইরে পালিয়ে যাওয়ার পর তারপরে আমরা বুঝতে পারি, মানে দুদক বুঝতে পারে। তাহলে এটা হবে কিভাবে? আমাদের এখান থেকে এখন আপনি আপনি বাইরে থেকে অনেক সময় বলা ইন্টারপোল, মানে আপনি এখন নতুন এফোর্ট তৈরি করছেন তাদের ব্যাক করার। আপনি পিকে হালদারের ঘটনা ধরেন। পিকে হালদারের ঘটনা সংবাদ মাধ্যমে আগে চলে এসছে, এবং পিকে হালদারের কিন্তু দেশ থেকে নিষেধাজ্ঞাও ছিল। সেই নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে কিন্তু তিনি দেশের বাইরে পালিয়ে গেছেন। এখন এখানে দুটো সমস্যা রয়েছে, আমি আপনাকে বলি। বাংলাদেশের সংবিধানের 39 অনুচ্ছেদে আপনি কেউ কনভিক্টেড না হলে তার গমনাগমন আটকাতে পারেন না। তাহলে সিস্টেমটা কি করে দুদক? দুদক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলে, তাদের মাধ্যমে তাদের এজেন্সিগুলোকে আটকে দেয়। কিন্তু ওরা আবার রিট করে ওরা কিন্তু আবার চলে যেতে পারে। তাহলে দেখেন কতগুলো আইনের কত ঝামেলা রয়েছে। এখন এই যে দুদক কাউকে ধরবে, আমি বলি সে নখদন্তহীন, কিন্তু সে ধরতে চায়, আবার আর এক গ্রুপ কিন্তু পাচার করে দিতে চায়। খুব ইন্টারেস্টিং একটি মানে ইঁদুর বিড়াল খেলা এটি দুদকের ভেতরেও। আমি বললাম দুদকের যারা দুর্নীতি দমন করতে চান, দুদকের কেউ কেউ আবার দুর্নীতিকে প্রশ্রয় দেন, এবং দুর্নীতিবাজরা সেখানে যেও রেহাই পায়। এই যে বিষয়গুলো, এটি হচ্ছে আমাদের স্ট্রাকচার, এটি হচ্ছে আমাদের কালচার। আমি বলি এটা দুর্নীতির কালচার। আপনি এই যে আমি বলি যে পানামা পেপারসে দেশের বড় বড় ব্যবসায়ীদের নাম চলে আসলো। আপনি সুইস ব্যাংকে আমাদের 18 সালে আমাদের ওখানে জমা বেড়ে 5,441 কোটি টাকা হয়েছে। আমাদের বছরে 1 লাখ কোটি টাকা দেশের বাইরে পাচার হয়। এগুলো তো জানা কথা। এবং আমি আপনাকে বলি, আমি 1 মিনিট সময় নিয়ে বলি, এটি আমি সাধারণ মানুষ হিসেবে আমি একটা সহজ থিওরির চর্চা করি বহু দিন থেকে, যে দুর্নীতি ধরা কি এত কঠিন? মোটেই না। আপনি ইউ আস্ক হারুনুর রশিদ যে আপনার ডিক্লেয়ার্ড ইনকাম কত। এই ডিক্লেয়ার্ড ইনকামকে সামনে রেখে জাস্ট আমার জীবনযাপন এবং আমার অ্যাটিটিউডকে আপনি পর্যবেক্ষণ করেন, তাহলে আমাকে প্রথম আপনি জাজ করতে পারবেন। দুর্নীতির টাকা কি সব আপনার কি মনে হয় সব লিকুইড হয়ে যায়? এটি ব্যাংকের মাধ্যমে যায়, এটি হুন্ডির মাধ্যমে যায়, এটা নানাভাবে যায়, নানা প্রক্রিয়ায় যায়। বাংলাদেশ ব্যাংকের কি এখানে হাত আছে না? বাংলাদেশ ব্যাংক, এই যে পিকে হালদারের ব্যাপারে যে স্টেটমেন্ট দিল একজন কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সহ ওই যে পরিদর্শন টিম, তারা নিয়মিত পিকে হালদারের কাছ থেকে মাসোহারা নিত। সেটা কত? 5 লাখ থেকে 20 লাখ টাকা। আমি নিজে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রকে গত পরশু জিজ্ঞেস করছি, তারা বলছে আমরা শব্দটি পেয়েছিলাম তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বলছেন না, সরিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না, তাকে নতুন করে আরেক জায়গায় পদায়ন করা হয়েছে। এবং এটি তো হয়েই থাকে, এবং এটা তদন্তের পরে বোঝা যাবে। মানে আপনার অ্যাকশন নেওয়ার স্টাইলটা কি? তদন্ত করবেন, তারপরে অনেক কিছু হবে, আবার অনেকে চাকরি থেকে চলে গেছে, কি করা যায়? মানে এটা হচ্ছে, সবই হচ্ছে আপনি অনেক চেষ্টা করছেন, কিন্তু এগুলো হচ্ছে শুধুই খেলা। দুর্নীতি হচ্ছে, দুর্নীতি বাড়ছে, ফুলছে, দেশের বাইরে টাকা যাচ্ছে, আপনি রাষ্ট্রের চেহারা দেখেন না। এবং যে রাষ্ট্রে, আমি শেষ করি, যে রাষ্ট্রে এইরকম দুর্নীতি হয় সে রাষ্ট্রে নৈতিকতার শিক্ষা অসম্ভব। আমি যখন দেখবো একজন লোক দুর্নীতি করে তার প্রসার বাড়াচ্ছে, তার কিচ্ছু হচ্ছে না, তখন মানুষের মনে নৈতিকতা ঢুকবে না। কিছু মানুষ হয়তো বা সৎ আছেন বলেই দেশটা আছে, কিন্তু আপনি ইমব্যালেন্স ক্রিয়েট করে কখনোই নৈতিকতা শিক্ষা দিতে পারেন না, দৃষ্টান্ত স্থাপন করতে হয়। ধন্যবাদ হারুন রশিদ। জনাব শহীদুল হক, আপনার কাছে আসতে চাই। হারুন রশিদ যে জায়গাটায় শেষ করলেন, যে সমাজের যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, দুর্নীতির এক ধরনের বলা হচ্ছে যে প্রাতিষ্ঠানিকরণের জায়গা হয়ে গেছে দুর্নীতির, অর্থাৎ একেবারে সর্বনিম্ন পর্যায় থেকে শুরু করে একেবারে নীতি নির্ধারক পর্যন্ত সব জায়গাতেই দুর্নীতির প্রশ্রয় রয়েছে। এর থেকে পরিত্রাণের উপায় কি? দুদকের অসন্তুষ্ট হওয়াতেই তো আজ আমাদের সমাধান নয়। আমরা তো চাই সমাজটাকে দুর্নীতিমুক্ত করতে। দেখেন, আমি বর্তমান দুদকের চেয়ারম্যান যখন ইকবাল মাহমুদ সাহেবের সময়ে দুর্নীতি দমনে যথেষ্ট পরিবর্তন আসছে। উনি অনেক কিছু সংস্কার করছেন, নতুন কিছু আনছেন, এবং আমি মনে করি ওনার সময় দুদক অনেক কার্য করছে। মানে একটা সবার মধ্যে একটা, যারা দুর্নীতি করে তাদের মধ্যে একটা ভয় জমাইতে পেরেছে যে কোনো সময় আমি তাদের জালে পড়তে পারি। ওনার তো অসন্তুষ্ট হওয়ার কথা না। অসন্তুষ্ট কথা সেই জায়গায় রুই কাতলা যারা দুর্নীতিবাজ করে এই যে শত হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, ব্যাংক দেউলিয়া করছে, ব্যাংক খালি করছে, যারা তাদের ব্যবহারে কিছু করতে পারেন নাই, এই জন্যই তার হয়তো এই আক্ষেপ বা অসন্তুষ্ট হতে পারে।
সেটা তার সীমাবদ্ধতা থাকতে পারে, সেই সীমাবদ্ধতা তো আর সবার কাছে সে বলতে পারবে না, হয়তো সেই জন্য থাকতে পারে। কিন্তু দুর্নীতি বাংলাদেশে সবসময় ছিল, না ছিল কবে আপনি বলেন? ছোটকালে আমরা যখন গ্রামে থাকতাম, মেয়ে বিয়ে দিলে বলতো, জামাই কি করে, চাকরি করে, বেতন এত, উপরে এত, উপরে মানে কি, ঘুষে বসে। তখন কিন্তু মানুষ এই উপরিটাকে মানে খারাপ ভাবতো না, এটাকে পজিটিভলি দেখতো, যে এইরকম সমাজে এটা গ্রহণযোগ্য ছিল আর কি। আমরা দেখতাম কেউ কেরানিকে চাকরি করে, কিন্তু কেরানিকে চাকরি কেউ তার উপরে কিন্তু ভালো, বেতনের চেয়ে উপরে বেশি, এরকম বলতো আর কি। কাজে দুর্নীতি নাই পৃথিবী এবং কোনো দেশ না। আমরা বলে সবচেয়ে কম দুর্নীতি ডেনমার্ক বলেন, সুইডেন বলেন, তারা কম, কিন্তু মুক্ত তো না, আছে তো কম। তাদের মাথায় উঁচু আয় কত দেখেন, তারপর তো সেখানে দুর্নীতি হয়। তো আপনি বিপ্লব ঘটে দুর্নীতি বন্ধ করবেন, এটা ভাবনার কোনো চিন্তা নেই। এখন কথা হলো যেভাবে চলছে, এটাকে যদি আরো পলিটিক্যাল গভর্নমেন্ট, এখন তো মাননীয় প্রধানমন্ত্রী তো জিরো টলারেন্সের কথা বলেন, কিন্তু বাকি যারা তারা জিরো টলারেন্সের বাতাস তারা গায়ে লাগছে কিনা সেটা আমি জানি না। তবে এই যে এইভাবে যদি চলে, যদি কন্টিনিউয়াসলি চলে, তাহলে কিন্তু দুর্নীতি আস্তে আস্তে কমবে, এটা ঠিক। সরকার যেভাবে, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চাপে রাখছে সবাইকে, এবং দুর্নীতি দমন কমিশনও কাজ করছে, এটা এটা আমার মনে হয়, আমি আশাবাদী হতে চাই। কিন্তু আমরা বিপ্লব ঘটে দুর্নীতি বন্ধ করে দিবেন, এটা কোন দেশে হয়ও নাই, কোন দেশে সম্ভব না। কাজেই আমাদের হতাশ হলে হবে না। ধন্যবাদ শহীদুল হক। আবার 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 আরেকবার আসছি, আব্দুল লতিফ মন্ডল, আপনার কাছে আসতে চাই। শুনছিলেন আপনি পূর্ববর্তী বক্তাদের বক্তব্য, দুর্নীতি বন্ধ হওয়ার আশু পদক্ষেপ কি হতে পারে? ধন্যবাদ। আমি দুটো পয়েন্টে কথা বলবো। একটি হচ্ছে যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের যে বক্তৃতা, উনি সন্তুষ্ট নন। জি, আসলে এটা কিন্তু ভালো লক্ষণ। কেননা সন্তুষ্টি বা আত্মতৃপ্তিতে ভোগা কোনো গভর্নমেন্ট সার্ভেন্টের বা কারো উচিত না, তাহলে আর ইনিশিয়েটিভ থাকে না। কাজে আমি মনে করি এটা যে গুড সাইন, এবং তার বক্তব্যটাকে আমি সমর্থন করি। আপনার দুদকের ইতিহাস যদি দেখেন, বিশেষ করে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় থেকে তখন কিন্তু একটা সাংঘাতিক ভীতি সৃষ্টি হয়েছে। এরপরেও দুদক অনেক কাজ করেছে। কিন্তু কিন্তু আপনি যেহেতু কেয়ারটেকার গভর্নমেন্টের কথাটা আসলেন, সেনা নিয়ন্ত্রিত কেয়ারটেকার সরকারের সময় পরবর্তীতে কিন্তু এমন অভিযোগও বেরিয়ে আসছিল যে যারা দুর্নীতি দমনের সাথে যুক্ত ছিলেন তারা টাকার পাহাড় গড়েছেন। এরকম অভিযোগ আছে, ঠিকই আছে, কিন্তু কাজ কিন্তু কিছু হয়েছিল। এবং তবে দুদকের কিছু দুর্বলতা আছে। আজকে আপনার হাইকোর্টের একটা বেঞ্চের একটা অবজারভেশন আছে, আপনারা দেখেছেন বোধহয়, ডেইলি স্টারে বলেছে যে দুদকের পিক অ্যান্ড চুজটা বন্ধ করতে হবে। আপনার তারা ইচ্ছা মতো কাউকে প্রসিডিং করবে, কাউকে প্রসিডিং করবে না, এটা বন্ধ করতে হবে। আজকে হাইকোর্টের একটা আপনার অবজারভেশন আছে। এইখানে একটা দুদকের বড় দুর্বলতা, বিশেষ করে দুর্বল যারা ক্ষমতায় থাকে এবং যারা ক্ষমতাবান, তাদের প্রতি দুদকের একটু দুর্বলতা আছে, অর্থাৎ তাদের প্রতি অ্যাকশন দেরি করে, সাধারণ মানুষের প্রতি তাড়াতাড়ি করতে পারে। এই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে, যেটা আপনি প্রশ্ন করেন যে কিভাবে বন্ধ করতে হবে। এটা একটা উপায়, যে সবাইকে সমান চোখে দেখতে হবে। আমি যত ক্ষমতাবানই হই, যত রাজনৈতিক ক্লাউডই আমার থাকুক, এখানে থাকতে ভয় করলে চলবে। আরেকটি কথা যেটা আমরা প্রায় বলি, দন্তহীন বাঘ। আসলে দন্তহীন বাঘ বলে আমি মনে করি না। দুদক অনেক কাজ করেছে, তবে অনেক কাজ বাকি আছে। তাদেরকে ভয় ভীতির উঠতে উঠে কাজ করতে হবে। তবে তারা যেহেতু চাকরি করে, তারা রাজনৈতিক ক্লাইমেটের বাইরে যেতে পারে না, এটার একটা সীমাবদ্ধতা আছে। অনেক সময় তারা ইচ্ছা করলেও ক্ষমতাবান বা যে দল ক্ষমতায় থাকে তাদেরকে টাচ করতে পারে না বা পারা সম্ভব হয় না, এবং তারাই যখন আবার ক্ষমতা থেকে বাইরে যায় তখন আবার ধরা শুরু করে। কাজে এই যে কালচার গুলো, এগুলোর থেকে দুদককে বের করতে হয়ে আসতে হবে, তাহলেই আমাদের আপনার দুর্নীতি বহুল পরিমাণে কমে আসবে। আপনি শহীদুল হক সাহেব যে কথা বলছেন সত্য, যে দুর্নীতি তো সম্পূর্ণ দূরীভূত হওয়া সম্ভব, তবে দুদক আমাদের অনেক কাজ করেছে, এটা অস্বীকার করা। অনেক ধন্যবাদ আব্দুল লতিফ মন্ডল। মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছ থেকে দুর্নীতি বন্ধের আশু কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা, বিশেষ করে যেমন দুদকের আইন যেমন শক্তিশালী, তেমনি আবার অন্য কিছু আইন আছে যা দুদকের কার্যক্রমকে ব্যাহত করে। চাইলেই দুদক একজন সরকারি কর্মকর্তার
কে কিন্তু গ্রেপ্তার করতে পারছে না। এখন নতুন আইন হয়েছে সরকারি কর্মকর্তাদের ব্যাপারে, যা আগে দুদকের স্বাধীনতা সেই স্বাধীনতাটি ছিল। দুদক আমাদের দেশের কেন পৃথিবীর প্রায় বহু দেশে আইনেরই প্রথম সীমাবদ্ধতা হচ্ছে দুর্নীতি হয়ে যাক, কেউ একটা অভিযোগ করুক, কিংবা আমাদের হারুন সাহেবের পত্রিকায় ছাপা হোক, তারপরে উনি তদন্ত শুরু করেন। তখন কিন্তু ওই ব্যক্তি টাকা পয়সা কিন্তু সব নিয়ে গেছেন এবং তিনি নিজেই শক্তিশালী হয়ে গেছেন। তিনি এত শক্তিশালী যে নিষেধাজ্ঞা সত্ত্বেও উনি চলে গেছেন বাইরে, এবং তিনি যথেষ্ট শক্তিশালী। এই যে প্রক্রিয়াগত ব্যাপারে যে সমস্যাটা, এখান থেকে বেরিয়ে আসা দরকার। এই জন্যেই দুর্নীতির উৎস কোথায়, কেন দুর্নীতি হয়, সেখানে আঘাত করা যায় কিনা, এইটার উপরে হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। দুর্নীতি হয়ে যাওয়ার পরে আমি দুর্নীতি দমন করার যতই ব্যবস্থা নেই, সেখানে রাজনৈতিক প্রভাবের ব্যাপার আছে, অন্য ধরনের ব্যাপার আছে, এবং আবার বলছি দুর্বৃত্ত হয়ে যায়। হারুন সাহেব যেটা বলেছেন, ওই দুর্নীতির কর্মকর্তারাও দুর্বৃত্ত হয়ে যান, কারণ ওইটার সাথে তারা পেরে ওঠেন না। আমি বলছি যে এটা একটা সিস্টেম। আমি মনে করি বর্তমান দুইটা দুদক সাম্প্রতিক কালের, বিশেষ করে কেয়ারটেকার গভর্নমেন্টের পরে আমি দেখেছি তারা কিন্তু এই মোডটা চেঞ্জ করবার চেষ্টা করেছেন বা করছেন। আস্তে আস্তে অন্যভাবে ধরবার, ওই যে আড়ি পেতে ধরার বা নানান ধরনের ব্যাপার থেকে, বা সম্পদের, যেমন এর একটা বড় ব্যাপার ছিল সম্পদের হিসাব দেওয়ার ব্যাপারটা। 2008 সালের আওয়ামী লীগের ওই ইয়েতে কিন্তু ইশতেহারে পরিষ্কার লেখা ছিল, আমি নিজে বলছি, অর্থমন্ত্রী মহোদয় আমাকে, আমি এনবিআর চেয়ারম্যান ছিলাম তখন, উনি আমার কাছে নোট দিলেন যে আমাদের এতে ইশতেহারে লেখা আছে যে প্রত্যেকের এই সংসদ সদস্য সবার সম্পদের হিসাব নিতে হবে। ফরম্যাটও করা হলো। এই পদ্ধতি প্রক্রিয়াগুলো যদি যথাযথভাবে চলমান থাকতো বা থাকে, তাহলে এটা একদিনে হঠাৎ করে কিন্তু আসলে দুর্নীতি বেরিয়ে আসা যাবে না, কিন্তু প্রয়াসটা থাকতে হবে। সেই প্রয়াসের মধ্যে আমি ওইটাই বলছি, প্রথমেই যেমনটি বলেছিলাম, দুর্নীতি দমন কমিশন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সেখানে সরকারের সাথে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যে যার যার সম্মানজনক যে অবস্থান থাকা দরকার, সেটা থাকতে হবে। তা না হলে সরকার যদি রাষ্ট্রর ব্যবস্থাকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিয়োগ থেকে শুরু করে সবকিছুকে যদি নিয়ন্ত্রণে যায়, তখন বিষয়টা পদ্ধতিগতভাবে জটিল হয়ে যায়। যেমনটি আপনি সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তারের বিষয়ে যেটা বললেন আর কি, এইরকম ধরনের বিষয় আছে। অতি সম্প্রতি যে সাদা কালো টাকা সাদা করার ব্যাপারে আপনি দেখেন, আইনটা বানাচ্ছে কারা, বানানো হচ্ছে কারা, এর ওয়ার্ডিংটা তৈরি করছে কারা, যাদের ধরার কথা তাদেরকেই বরং ওয়ার্ডিং তৈরি হচ্ছে। এই আইন, এর প্রয়োগ, এটা তো রাষ্ট্রের হওয়া উচিত। কারণ সরকারি সিস্টেমের ভিতরে গলদ আছে বলি না সাদা টাকা কালো হয়ে যাচ্ছে। সেই কালো টাকা ধরার জন্যে আসলে কালো টাকার আইনটা, তার প্রয়োগটা, এখানেই এই বিভাজনটা দরকার হলেই, তাহলেই ক্রমান্বয়ে এটা উঠে আসবে। আমি মনে করি দুর্নীতি দমন, দুর্নীতি হয়ে যাওয়ার পরে শুরু করে খুব বেশি সুবিধা। অনেক ধন্যবাদ জনাব। আগের থেকে শুরু করতে হবে, এর জন্য প্ল্যান উৎসমুখ বন্ধ করতে হবে। জি জনাব হারুনুর রশিদ, আমাদের একদম সময় কমে গেছে। জাস্ট এক বাক্যে, আমরা 4জনের বক্তব্যই শুনবো, এক বাক্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে। 3টা জিনিস একদম সবার উপরে বলি, যে একদম পলিটিক্যাল উইলটা আসলে সত্যিকার অর্থে স্ট্রং উইল থাকতে হবে। এরপরে আপনার আইনের প্রসঙ্গে পরে আসছি, আইনটা যদি লুফল থাকে সেগুলা দূর করতে হবে। আর হচ্ছে দুর্নীতি আমরা অনেক সময় মনে করি ধরে ফেলা যায়, এই দুর্নীতি ধরতে কিন্তু একদম দক্ষতারও প্রয়োজন হয়, এবং খুব উঁচু মানের ইন্টেলিজেন্সের দরকার হয়। সেই জিনিসগুলো সাজাতে হবে। সেটা যদি হয়, এটা অনেকটাই, এটা তো নির্মূল তো হবে না, কিন্তু রাজনৈতিক ইচ্ছা, এটাকে আমি একদম টপ নাম্বার 1-এ রাখি। অনেক ধন্যবাদ হারুনুর রশিদ। আমরা এক বাক্যে শহীদুল হক আপনার কাছ থেকে মন্তব্য আনতে যাচ্ছি। এক বাক্যে তো বলা মুশকিল, তারপরে সেটা যেটা হারুন সাহেব বলেন তার সাথে আমি যোগ করি। জি, এখানে আইনের যে ফাঁক ফোকর আছে সেটা বড় কথা না, আইন যেটা আছে এটাকে সঠিকভাবে প্রয়োগ করা, আর মানুষের মোরাল স্ট্রেন্থটাকে আরো স্ট্রং করা,
আর সুপারভিশন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের যদি সুপারভিশনটা, ইন্সপেকশনটা ঠিকমতো থাকে, যেমন ঢাকা রেঞ্জের ডিআইজি তার 96টা থানায় সে তার অফিস থেকে মনিটরিং করতে পারে। এখন যার কারণে ওই থানায় কে আসে, কে যায়, কি করতে হচ্ছে সব জেনে ফেলতেছে। ওখানে দুর্নীতি অনেকটা কমে গেছে। এরকম কিছু সিস্টেম আপনার অনলাইন মানে ডিভাইস এগুলি করা। আর সবচেয়ে বড় কথা হলো পলিটিক্যাল উইল। জি পলিটিক্যাল উইল এটা হলো মেইন কথা। যদি পলিটিক্যাল উইল থাকে যে এটা আমি দুর্নীতি দমন করব, তাহলে এই সমস্ত মেশিনারিগুলি কাজ করবে এবং সেগুলি আস্তে আস্তে একটা পর্যায়ে নিয়ে আসতে হবে। ধন্যবাদ জনাব শহীদুল হক। জনাব আব্দুল লতিফ মন্ডল, আপনার শেষ কোনো মন্তব্য? আমি ওনাদের সঙ্গে একমত যা বলেছেন। আমি শুধু একটি কথাও বলবো, এর সঙ্গে মানুষের একটি ধর্মভীতির একটু প্রয়োজন আছে। সে যে ধর্মেরই হন, মুসলমান হোক, হিন্দু হোক বা খ্রিস্টান হোক, এই ধর্মভীতিটা না থাকলে মানে জবাবদিহিতাটা যে একসময় করতে হবে মানুষের পরকালে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা না থাকলেই মানুষ অসৎ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজে এই দিকটাও আমাদের, যেমন নৈতিকতা বলতে নৈতিকতার মধ্যে সবই আসে, জি ধর্ম আসে। কাজে ধর্মভীতিটা একটা কিন্তু খুব গুরুত্ব ফ্যাক্টর আপনার করাপশনকে রিডিউস করার জন্য। এটি আমার বক্তব্য। অনেক ধন্যবাদ। জনাব আব্দুল মজিদ, শেষ মন্তব্য? আমি মনে করি শত সীমাবদ্ধতার মধ্যেও দুদকের তার নিজের ইমেজ সকলের কাছে সুউচ্চে ধরে রাখার চেষ্টা করা উচিত। সে যদি স্ট্রং হয় তাহলে দুইটা মেসেজ যাবে জনগণের কাছে। একটা হচ্ছে যে অন্যায় করে সে মনে করবে যে না, দে আর ভেরি সিরিয়াস, আমি পার পাবো না একটা ব্যবস্থা। আর একটা হচ্ছে জনগণ তখন আস্থাহীন হয়ে, যেটা হারুন সাহেব আগে বলতেছিলেন, আস্থা পাবে এই যে না, এই দুদকের কাছে অভিযোগ করলে বা অভিযোগ দিলে তার বিচার হবে। এই বিচার হবে, দুদক নিরপেক্ষভাবে বিচার করে। এই মূল্যবোধটা যদি প্রকাশ করা যায়, প্রচার করা যায়, দুদক যদি নিজেকে তার ইমেজটাকে বাড়াবার চেষ্টা করে, তাহলে সে অনেক ব্যাপারে সহায়তা পাবে। আমরা সবাই কিন্তু চারজনই বলছি, আমরা আশাবাদী থাকতে চাই এবং আমরা চাই যে আমাদের সমাজ থেকে, কারণ দুর্নীতি করে যে সে না, কিন্তু আমাদের সকলকে কিন্তু আক্রমণ করে। জি দুর্নীতি কিন্তু আমাদের সকলকেই নানানভাবে কিন্তু প্রভাবিত করে। সুতরাং আমাদের সকলেরই চাইতে হবে যে আমরা সমাজ দুর্নীতি মুক্ত হোক, পুরোপুরি হবে না কিন্তু দুর্নীতি মুক্ত হোক, মূল্যবোধটা জাগ্রত থাকুক যে না, কেউ অন্যায় করে পার পাবে না। ধন্যবাদ জনাব আব্দুল মজিদ। প্রিয় দর্শক, শুনছিলেন আজকে আমাদের সংশ্লিষ্ট যার যার জায়গাতে সংশ্লিষ্ট ছিলেন, যারা যাদের দীর্ঘ অভিজ্ঞতা ছিল, তারা এই দুর্নীতিমুক্ত সমাজ চাওয়ার ব্যাপারে তাদের পরামর্শগুলো বললেন। নিশ্চয়ই যারা দেখছেন নীতি নির্ধারকরা আজকে আমাদের অনুষ্ঠানটি, তারাও বিবেচনায় নেবেন যে দুদকের এই সুপারিশের পাশাপাশি যে বাস্তবতার আলোকে কথাগুলো বলা হয়েছে। চারজন আলোচকই কিন্তু একটি বিষয়কে সর্বাগ্রে গুরুত্ব দিয়েছেন, সেটি হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক সরকার এখন ক্ষমতায়, রাজনৈতিক সদিচ্ছা থাকলে দুর্নীতি বন্ধ করা সম্ভব। আমার আপনার জীবনযাপন পদ্ধতির সঙ্গে যদি আমার ইনকামের, আমার আয়ের মিল না ঘটে, সামঞ্জস্য না থাকে, তাহলেই বুঝতে হবে যে আমি আপনি কিন্তু দুর্নীতির ফাঁদে পড়ে গিয়েছি। সুতরাং আমরা আয় বুঝে যেন ব্যয় করতে শিখি, তেমন জীবনটি যেন যাপন করি, আমাদের সকল ধরনের মূল্যবোধ যেন জাগ্রত থাকে, তাহলেই আমরা আমাদের এই দেশটিকে সুন্দর দেশ রূপান্তর করতে পারবো। কারণ 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশটি অর্জন করেছি। অনেক চড়া দামে কিনেছি আমরা আমাদের স্বাধীনতা। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে আমাদের সত্যিকারভাবেই শহীদদের প্রতি মর্যাদা দেখানো হবে যদি আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারি, যে আমরা কেউ এই দুর্নীতিবাজ হব না, এমন শপথ গ্রহণ করতে পারি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আর হ্যাঁ, বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোবেন। শুভরাত্রি।